নিউ ইয়র্কের আপনি হলিউড ফিল্ম স্কুল থেকে চলচ্চিত্রের উপর গ্র্যাজুয়েশন করেছিলেন। ইজ ইট ট্রু? ইয়েস, ইয়েস। এটা নিউ ইয়র্কে না, এটা হচ্ছে লস এঞ্জেলেস। লস এঞ্জেলসে? হ্যাঁ, ওকে। এটা হয়েছিল কি, আমি 1981-এ সোসাইটি অফ আমেরিকান ম্যাজিশিয়ানস জি, ওদের ইনভাইটেশনে গিয়েছিলাম গিয়েছিলেন। বস্টনে। আচ্ছা। তো শো তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছিল। শোয়ের পরে আমাকে ইয়াং এক ছেলে এসে বলছে যে, জুয়েল, অর্সন ইজ ওয়েটিং ফর ইউ। তো ওদের দেশের ওদের কালচারে অভ্যস্ত নই, অতটুকু একটা কম বয়সী ছেলে আমাকে এসে নাম ধরে ডাকবে, আবার সে বলছে অর্সন ইজ ওয়েটিং ফর ইউ। তারপরে আমি প্রথম করিনি, কারণ শোয়ের পরে তো ঘেমে টেমে যাই, মুখটু পরিষ্কার করতে ধুয়ে নিতে হয়। তো টাওয়েল দিয়ে তাড়াতাড়ি মুখ মুছে ওকে ফলো করলাম। দেখি যে অনেকগুলো লোক একজনকে ঘিরে দাঁড়িয়ে আছে, বসে আছে পাশে। আমি যাওয়ার সঙ্গে সঙ্গে সরে গেল, পাশের সিটটা ফাঁকা। দেখি একজন বেশ ভারী মতো মানুষ বসে আছেন এবং বললেন, মাই বয় ডিড স্পেকটাকুলার শো। ওয়াও! ভয়েসটা শুনে আমি একদম, আরে এই তো সেই অরসন ওয়েলস, সিটিজেন কেইনের। হুম, তো উনি অনেক কিছু বললেন, বললেন, দেখো তুমি গল্প বলে বলে যেভাবে করে ম্যাজিক দেখাও এবং সেটা মিলে যায়, তুমি যেভাবে করে গল্প জুড়ে ম্যাজিক করতে পারো, তুমি যদি সিনেমা করো তুমি খুব ভালো করবে। তো অর্সন ওয়েলসের মুখ থেকে যখন এই কথা শুনি তখন তো কেমন লাগে না? তো আমি বললাম, আমি সিনেমা করবো তো এইভাবে করে ভাবিনি কখনো। বলে, যেন তুমি একটা কাজ করো, তুমি এইখানে চলে যাও। সে তার বিজনেস কার্ড বার করে ওই ঠিকানাটা দিলেন। ঠিকানা দিলেন এবং একটা চিঠিও দিলেন, মানে দুইটা কার্ডের পিঠে লিখে দিলেন, এবং অর্সনাইজ পাঠিয়ে দিয়েছে, তার আর তো কথা থাকে না। জি। তো আমি গেলাম, যাওয়ার সঙ্গে সঙ্গে তারা অ্যাকসেপ্ট করে নিল, কারণ অর্সনাইজের রিকমেন্ডেশন মানে তো বিশাল ব্যাপার। তারপর কতদিন পড়াশোনা করেছিলেন? ওখানে শর্ট কোর্স আমি নিয়েছিলাম আচ্ছা। 3 মাসের। ওকে। পরবর্তীতে তাহলে ফিল্মে আপনাকে পেলাম না কেন? আপনি তো একটা হলেও ফিল্ম বানাতে পারতেন। আমি খুব সিরিয়াস, অর্সনাইজ বলেছে পরে আমি তো পাগলের মতো হয়ে গেছিলাম। আমি চলে এসে আমি 71-এর দিনগুলি জাহানারা ইমামের জি। ওইটা নিয়ে আমি ট্রিলজি 3টা ছবি বানাবো এই প্ল্যান করে আমি স্ক্রিপ্ট করে ফেললাম। এখন স্ক্রিপ্ট করে হলো কি না এইটা বোঝার জন্যে আমি চলে গেলাম সত্যজিৎ রায়ের কাছে। ও মাই গড! তো আমি সত্যজিতের কাছে কী করে দেখা পাওয়া যাবে? আমার বয়স তখন কম, আমাকে চেনে না কেউ, সিনেমা লাইনে কেউই চেনে না। তখন আমি জানলাম যে আনন্দবাজারের গৌরকিশোর ঘোষ আচ্ছা। সঙ্গে তার খুব ভালো সম্পর্ক। আমি গৌরকিশোর ঘোষের কাছে চলে গেলাম। তো উনি ফোন করে দিলেন এবং ওনার ফোনে কাজ হলে উনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন একটা। আমি সময় মতো গিয়ে পৌঁছলাম। তো তাকে দিলাম, পরে উনি স্ক্রিপ্ট লেখার কায়দা দেখে বললেন যে, আরে তুমি তো বেশ হোমওয়ার্ক করে এসছো বলে মনে হচ্ছে। বাহ! কারণ আমি ওই স্ক্রিপ্টের পাশে স্পেস রেখে ওই কিছু ছবি টবি, আমি ছবি আঁকতে পারি, ছবি টবি এঁকে কীভাবে কী করবো এগুলো একদম। হ্যাঁ ছিল ওর মধ্যে। তুমি বলো, উনি আমাকে 5-6 দিন পরে আর একটা ডেট দিলেন, আমি একটু পড়ে দেখি, তারপরে তুমি এই তারিখে আসো। আমি গেলাম, দেখি উনি একেবারে লাল কালিতে উনি নানান জায়গায় অনেক কিছু দিলেন, কোথাও কেটে দিয়েছেন, কোথাও নিজে জুড়ে দিয়েছেন,
কোথাও স্টার মার্ক করে দিয়েছেন, বললেন তুমি পারবে, তুমি লেগে যাও। তারপর তারপরে তো আমি মহা খুশিতে চলে এলাম। আমার ধারণা যে সত্যজিৎ রায় কলকাতার ব্যাপারটা যত ভালো বোঝেন, তার চেয়ে ইস্ট বেঙ্গলের ব্যাপারটা বুঝবেন ঋত্বিক ঘটক বেশি। ও মাই গড, আরেকজন বিখ্যাত পরিচালক। হ্যাঁ, আমি ঋত্বিক ঘটকের সাজেশন নেব। তো আমি এই আনন্দবাজারে কিন্তু আচ্ছা, ওখানে গিয়ে বলে, ওই সাংবাদিকরা তো বললেন যে ওনাকে পাওয়া তো খুব মুশকিল। না, একজন ইয়াং জার্নালিস্ট বললে যে না না, আমি ধরতে পারি। কোথায়? এসপ্লানেড, চৌরঙ্গি। আচ্ছা, এসপ্লানেডে দুপুরের সময় গিয়ে ধরতে হবে। তো ঠিকই দাঁড়িয়ে আছি, ওই সেই লোক জানতো যে উনি এই সময় কোথায় আসেন। জি, তো ওই আসছেন, দেখি একটা খাটো একটা ধুতি, হাঁটুর নিচ পর্যন্ত পরা, আলু থালু চুল আশ্রম নয়, খোঁচা খোঁচা দাড়ি। তো উনি গিয়ে দাঁড়ালেন। তারপরে ওকে চেনেন, কি খবর? বলে যে উনি একটা ছবি বানাতে চাচ্ছেন, আপনার সঙ্গে একটু আলাপ করতে চাচ্ছেন। ও, ভূতে ধরছে বুঝছি। উনি তো বাঙাল কথা বলতেন। তুমি যে মোর সঙ্গে কথা কইবা, আমারে ভাত খাওয়াইতে পারবা? ঋতিক ঘটক বলছে। আমি তাকে পারলে তো গ্র্যান্ড হোটেল নিয়ে খাওয়াই, সেটা আপনি বলেন কোথায় খাবেন। তো বলতে, আসো আমার সঙ্গে। তো উনি এই সরু গলি টলি করে একটা ভাতের হোটেল, মানে সস্তা একটা হোটেলে গেলেন। উপরে একটা ফ্যান ঘটর ঘটর করে শব্দ করে ঘোরে, ওর নিচে গিয়ে বসলেন। তারপরে অর্ডার করলেন খাওয়া, খুবই সামান্য, মানে লাবড়ার মতো কিছু, একটু ডাল আর একটা মাছের ঝোল, ব্যাস। খুবই অল্প পয়সায় হয়ে গেল। ওই খেতে খেতে তিনি আমাকে বললেন যে তুমি যে ছবি বানাবা, তুমি কি পাওনাদারের খোঁচা সইতে পারবা? এরকম খোঁচা সইতে পারবা? আমি বললাম, এই কথা বলছেন কেন? বলে যে এই কলকাতায় খেয়াল গান, ক্লাসিক্যাল মিউজিকের প্রোগ্রাম যখন হয়, প্রোগ্রামের আগে সোল্ড আউট হয়ে যায়। সেই কলকাতায় আমার ছবি খায় না, আমার মাল অচল। আমার সবচেয়ে খারাপ যে ছবিটা, মেঘে ঢাকা তারা, ওইটা খুব খাইছিল। তার ওইটা নাকি সবচেয়ে খারাপ ছবি, ওইটা খাইছিল খুব। তো এখন কোনটা খাবে কোনটা খাবে না, এইটা তুমি জানো না। তুমি আমার কাছে আসছো কেন আমি বুঝি তো, যে তোমার কিছু বলার আছে বলে। আমি বললাম, হ্যাঁ তা তো বটেই, আমি তো শুধু শুধু ব্যবসা করার জন্য আমি ছবি করব না, আমি কিছু বলতে চাই বলে, সমাজকে কিছু দিতে চাই বলে করবো। সেইখানেই তো মুশকিল। তুমি যে আমার কাছে আসছো, ওইটা দেখেই আমি বুঝছি যে তোমার ভূতে পাইছে তোমাকে। তুমি যাও, আজকের রাতটা ঘুমাও, ঘুম তো আসবে না বুঝছি, কালকে আবার আসো এই সময়। যদি আসো তাহলে বুঝবো যে তুমি সাহস করছো, আর যদি না আসো তাহলে বুঝবো যে সাহস হারিয়ে ফেলেছ। এখন তো আমার তার ভালো লাগছে না কিছুতেই। আমি আসলে পাওনাদারের খোঁচা আমি সইতে পারি না। আমি ঋণ করতেই পারি না। না খেয়ে থাকবো তাও ভালো, কিন্তু ঋণ করতে পারি না। আমি সিদ্ধান্ত নিলাম, না, আমি এ পথে পা বাড়াবো না।